আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম, এই মানুষটা নাকি সব থেকে বেশি খুশি হয়েছিল তার বোন হবে সেজন্য। ছোট থেকে বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ভাই সব কিছুই সে আমার কিন্তু তেমন একটা বন্ধু নেই, কারণ আমার মা আর আমার ভাই আমার সব থেকে বড় বন্ধু। আজকে সেই মানুষটার জন্মদিন, আর আমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাব না তা কি হয়? যদিও সবসময় তারাই আসে আমার বাসায়, কিন্তু এখন আমার ভাতিজাটা একটু ছোট, সেজন্য আমি গিয়েছিলাম আমার একমাত্র আপনজন এই পৃথিবীতে। তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার বা দেওয়ার আশা আমি কখনোই করি না। তাকে আমি মন থেকে ভালোবাসি। আমি তাকে পৃথিবীতে সব থেকে আপন মনে করি। আমার রাগ, অভিমান সব কিছু আমার ভাইটা বুঝতে পারে। যদি কখনো রাগ করে বকা দিই, ও আমার 5 বছরের বড়, তাও কখনো মুখ ফুটে বলে না কেন বকা দিলি। ও সবসময় বলে তোর খুশিই আমার খুশি। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে এই আউটফিটটা পরবো, যেটা নাকি আমার ভালোবাসার মানুষ আমাকে গিফট করেছে, ইয়াসার বাবা। সেদিন একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম না, ইয়াসার বাবা আমাকে একটা ড্রেস গিফট করেছে। এই ড্রেসটা অনেক আপুরাই আমাকে বলেছিলেন যে এই ড্রেসটা পরে কিন্তু আপু দেখাবেন। আমার ইচ্ছে ছিল অনেক পরে পরবো, কিন্তু আজকে যেহেতু একটি স্পেশাল ডে, আমার স্পেশাল একটা মানুষের জন্মদিন, তো ভাবলাম আজকেই আমি এটা পরে ফেলি। এর থেকে ভালো দিন মনে হয় না আর এ বছরে আসবে, কারণ আজকে আমার একমাত্র ভাইয়ের জন্মদিন। আমি তো রেডি হয়ে গিয়েছি, এখন পালা হচ্ছে বাবার মেয়ের রেডি হওয়া। ইয়াসা যদিও এখন একটু রেডি, কিন্তু ওর বাবা এখনো রেডি হয়নি। স্যারের জন্য আমি রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর বিশ্বাস করেন এই মেকআপটা আমি করেছি মাত্র 10 মিনিটেরও কমে। আর এই তো আমার স্যার হচ্ছে রেডি। সে দেখেন ওদিন হচ্ছে এই জামা কাপড়গুলো কিনে আনছিল। আমরা দুজনেই ভেবেছিলাম আমি স্পেশাল কোনো একটা ডেতে এটা পরবো, কিন্তু আজকেই পরে ফেললাম, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন বলে কথা, তার সুমন্দির জন্মদিন। আর এখানে আমার জামাই চেক করতেছিল সব লাইট অফ আছে কিনা, সব কিছু দরজা টরজা ঠিক মতো লাগানো আছে কিনা। সে বের হওয়ার আগে সবসময় এমন করে। আর তার মেয়ে তাকে ফ্লাইং কিস দিচ্ছিল, এই জন্য সেও হচ্ছে তাকে একটু ফ্লাইং কিস দিল। আর আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, বাসা থেকে বের হয়ে অনেকখানি হেঁটে সামনে চলে এসেছি। আর এই যে এখন আমি দোকানে আসছি, একটা হচ্ছে আমার জন্য স্প্রিট আর ওর বাবার জন্য ড্রিঙ্কও কিনতে। সে আবার ভালো মানুষ, ভদ্র মানুষ, এসব খায় না, কিন্তু আমার আবার স্প্রিটটা খুবই ভালো লাগে। দেখেন আমার চোখে মুখে কত খুশি। আমি নারায়ণগঞ্জ যাচ্ছি, কেন জানি না নারায়ণগঞ্জের কথা শুনলে বুকের মধ্যে একটা অন্যরকম খুশি কাজ করে। কিন্তু এখন ওই যে সংসারী হয়ে গিয়েছি, আর নিজের কাজ তো আছে, সব কিছুর কারণে এখন কোথাও যেতে পারি না। আজকে আপনাদের একটু গল্প শোনাই। গল্পটা হচ্ছে আমি জন্মেছিলাম 2004 সালের ঠিক লাস্ট দিকে, জুলাই মাস 2 তারিখে। ওই দিন নাকি আমার ভাই অনেক বেশি খুশি ছিল। সে ছিল আমার 5 বছরের বড়। সে তখন মোটামুটি একটু বুঝে যে তার একটা বোন হবে। আমার মার মুখে, নানির মুখে এবং আমার ভাইয়ের মুখেও শুনেছি আমি যেদিন হয়েছি সে নাকি ঘরের বাইরে থেকে, যেহেতু আমার আম্মুর নর্মাল ডেলিভারি হয়েছিল আগে, সো আমার ভাই নাকি ঘরের বাইরে থেকে কান্না করছিল আর বলছিল আমার বোনকে দাও, আমার বোনকে দাও। আমি যেদিন হয়েছিলাম সেদিন নাকি অনেক বেশি রোদ ছিল, আমার ভাই নাকি রোদের মধ্যেই দাঁড়িয়েছিল আমার জন্য, কখন আমি এই পৃথিবীতে আসব আর সে তার খেলার সাথীকে পাবে। একদম ছোট্টবেলা থেকে দুঃখে সুখে আম্মুর সাথে আমরা দুইজন দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে এখন। যদিও ওই রানীটা নেই, রানীটা আল্লাহর কাছে চলে গিয়েছে আমার মা। আজকে যদি এত সুখের দিন সে আমাদের দেখতো, কতটা খুশি হতো, তাই না? ওই যে বলে না, বাবা মারা সুখের দিনগুলো আর দেখতে পারে না, তারা সুখের দিনের আগেই এই পৃথিবী ছেড়ে চলে যায়। এই কথাটা বিশ্বাস করেন একদম সত্যি। আমার মা আমার সুখের দিনগুলোই দেখতে পারলো না। আমি যে আমার মাকে কতটা ভালোবাসি, আমি জানি সবাই সবার মাকে ভালোবাসি, কিন্তু আমার মা একজন যোদ্ধা, যাকে নাকি আমি এই পৃথিবীতে জন্মের পর থেকেই দেখেছি যুদ্ধ করতে, সমাজের সাথে, মানুষের সাথে, নিজের জীবনের সাথে। আমি হয়তো বা আমার মায়ের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, কিন্তু আমার মা মারা যাওয়ার 3 দিন আগে তার বেস্ট ফ্রেন্ড নিপু আন্টিকে ফোন দিয়ে কান্না করছিল আর বলছিল আমার জীবনে যত সুখ পেয়েছি আমি আমার ছোঁয়াকে দিই, আমার ছোঁয়ার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করেন এই কথাগুলো এখন আমার কাছে কিছুই মনে হয় না। এখন যত পৃথিবীটাকে দেখছি ততই মনে হচ্ছে এত তাড়াতাড়ি কেন চলে গেলে মা, আর একটু দেরি করে গেলে হতো না?
আরেকটু সময় আমাদের সাথে কাটালে হতো না? তুমি তোমার ছোট্ট ছেলেটার কাছে, রিহানের কাছে চলে গেলে। আমার মা একটা কথা বলেছিল, সে যখন সব সময় বলতো যে তুমি পৃথিবীতে যাই হয়ে যাক কখনো ভাইয়ের হাত ছেড়ো না। এবং কি সে যেদিন মারা গিয়েছিল তার আগের দিন রাতে সে একটু অসুস্থ ছিল, ঠান্ডা লেগেছিল, আমাকে বলেছিল, মা আমি তোমাকে অনেক জ্বালাই না, তুমি আমার যখন যাই হোক ভাইকে কখনো ফেলে দিও না। বিশ্বাস করেন সে কথাটা এখনও মাঝে মাঝে মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে। আর আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, আমি কখনো ওর হাত ছাড়বো না। আমি সব সময় চেষ্টা করি আমার ভাইকে কিভাবে খুশি রাখা যায়। হয়তো এখনও আমি অনেক ছোট, যখন আমি অনেক বড় হব, যখন আমার মার স্বপ্ন পূরণ হবে আমাকে দিয়ে, সেই দিন হয়তো আমার ভাইয়ের জন্য আমি বড় কিছু করব। আমি সবসময় আমার ভাইকে বলি, তুমি দেশের বাইরে চলে যাও আমার শ্বশুরের কাছে, কিন্তু এই মানুষটা এত বেশি জেদি, সে বাংলাদেশেই থাকতে চায়। আমি সবসময় বলি বাংলাদেশে তোমার কোনো ফিউচারই হবে না, তাও সে বাংলাদেশেই থাকতে চায়, তার নাকি বাংলাদেশেই ভালো লাগে। যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। নিজের জীবন থেকে সত্যি ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, এখন আপনারাই আমার সব কিছু। আমি মনে করি আমার দ্বিতীয় পরিবার আপনারা। যেতে যেতে বাবাকে ফোন দিয়েছিলাম, তুমি কি আসবে? সে একটু ব্যস্ত, সে আজকে আসতে পারবে না, এই জন্য আমরাই নিজেরা সেলিব্রেশন করব। সে তার অফিসের কাজে একটু বিজি ছিল, তো ভাবলাম যে আমরাই সেলিব্রেশন করি। আর হঠাৎ করে এটা প্ল্যান করেছে আপনাদের ভাইয়া ইয়াসার বাবা। আমরা কিন্তু চলে এসেছি গল্প করতে করতে নারায়ণগঞ্জ লাভিস্তাতে। এই রেস্টুরেন্টটাতে কত যে এসেছি ইয়াসার বাবার সাথে বিয়ের পর। এই রেস্টুরেন্টটাতে আমার কাবিনের পর অনেকবার এসেছি, কিন্তু অনুষ্ঠানের পর একবারও আসা হয়নি, মানে ইয়াসা হওয়ার পর এই প্রথম। যেখানে আমরা বিয়ের প্রথম আসতাম, সেখানে আমার রাজকন্যাকে নিয়ে এসেছি। আর হ্যাঁ, বলবেন তো আমাদের তিনজনকে আজকে ব্ল্যাক পরে কেমন লাগছে? ও, আমাদের তিনজনকে তো একসাথে দেখেনি, কিভাবে বলবেন? একটু পরই দেখবেন আমরা তিনজন একসাথে কি সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলি। লাভিস্তার এই জিনিসটা খুবই ভালো লাগে, ওদের গেটটা খুবই সুন্দর। আর আপনাদের ভাইয়া দেখেন কি সুন্দর করে আজকে আমাকে ব্লগ করে দিচ্ছে। আর আমার ভাই জানতো আমরা আসবো, মানে হঠাৎ করেই ওকে বলেছে, যদিও আমি জানতাম যে আমি যাব। আমার ভাবিকে আরও 3 দিন আগে আমি বলে রেখেছিলাম যে আমি যাব, কিন্তু একটা কাজের কারণে আমি বলেছিলাম হয়তো বা আসতে পারবো না। কিন্তু আজকে আপনাদের ভাইয়া বললো তোমার ভাইয়ের জন্মদিন আর তুমি যাবে না, এটা কি হয়? এই মানুষটার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই মানুষটা যে আমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করে, সে তার আজকে অফ ডে, কিন্তু তার ঘুম কামাই দিয়ে আমার সাথে চলে এসেছে আমার একমাত্র ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতে। আর এখানে এসে আমি আমার ভাতিজাকে কোলে নিলাম। বিশ্বাস করেন, ওকে কোলে নিলেই মনে হয় কি একটা শান্তি, মনে হয় আমার আরেকজন আপন মানুষকে আমি কাছে পেয়েছি। আর এই যে দেখছেন, মনে হচ্ছে তারই ছেলে। ফুপার সাথে যে তার কত কথা, মানুষ বলে ফুপারা নাকি আদর করে না, আমি দেখি পুরোটাই উল্টা। আমার জামাই আমার ভাতিজাকে অনেক আদর করে। কিছুদিন আগে আমার ভাতিজার জন্য আমার জামাই একটা ওয়ার্কারও পাঠাইছে। ও বলতেছিল যে তোমার ভাবির কাজ করতে সুবিধা হবে, একটা ওয়ার্কার পাঠাও। সো এই জন্য ওর জন্য একটা পাঠিয়েছে। সত্যি বলতে আমি অনেক ভাগ্য করে পৃথিবীতে এসেছি, এমন একটা মানুষ পেয়েছি। আচ্ছা যাক, আজকের ব্লগটা তো এই যে বার্থডে বয়কে নিয়ে, আমার জামাইয়ের কথা বাদই দেই, তাকে নিয়েই বলি। দেখেন সে হচ্ছে তার ভাগ্নি, তার ছেলেকে নিয়ে কি সুন্দর ছবি তুলছে। আর দেখেন বাপ বেটা কি সুন্দর ম্যাচিং পরছে। আর এখানে কিন্তু আমরা একদমই জানতাম না ওরা সাদা পরবে, আমি একদমই জানতাম না। যে দেখি ওরা সবাই সাদা পরছে, আমি আমার ভাবির আম্মু আমরা হচ্ছে সবাই কালো পরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা পরিবার। আপনারা সবাই দোয়া করবেন ওদের পরিবারটা যেন এইরকমই থাকে। মাশাআল্লাহ বলবেন কিন্তু। আর আমার ভাবির চোখে কি হয়েছে, এই কমেন্ট এই মেসেজ দিয়ে আমার পেজের আর আমার আইডির ইনবক্স পুরো ভরে গেছে। ওর চোখে কি যেন একটা হয়েছে, আমি নিজেও জানি না এটার নাম কি। আমারও প্রতি বছর আগে হইতো, এই বছর এখনো হয়নি, আল্লাহ বেঁচে গেছি। যাই হোক, হয়তো বা কয়দিন পর চলে যাবে। মাশাআল্লাহ, দেখেন আমাদের ছোট্ট পরিবার, এই পরিবারটার জন্য দোয়া করবেন তো, যেন সারা জীবন এই 6টা মানুষ একসাথে থাকতে পারে। আমার বাবা মাকে নিয়ে প্রথম আমার ভাইয়ের জন্মদিন। আর এই যে আমাদের পরিবারটা কেমন বলেন তো, ছোট্ট একটা টোনাটনির সংসার। আর আমাদের তিনজনকে কেমন লাগছে এবার বলেন তো কালো পরে। আর এখানে হচ্ছে এখন খাবার চলে আসছে। আর আমার ভাই বিশ্বাস করেন খাবারের জন্য কি যে শুরু করে রেস্টুরেন্টে আসলে। তার কথা, ভাই আগে খা তোরা, তারপর ছবি তোল। আর আমার কথা, আগে ছবি তুলি, খাইতে তো পারবার, খাবার যেহেতু অর্ডার দিছি, আস্তে আস্তে আমরা একটু ছবি তুলি না।
আগে খা তারপর ছবি, মানে ও এরকম। তো খাবারগুলো কিন্তু আজকে আপনারা তো দেখছেনই ভিডিওতে, আমার ভাই অর্ডার করেছে, বার্থডে বয় বলে কথা, তার পছন্দ মতো প্রত্যেকটা খাবার। বাট ট্রাস্ট মি, খাবারগুলো খুবই টেস্টি ছিল। আমি চিকেন ফ্রাই খাইনি, আমার কাছে কারিটা এত মজা লাগছে। এই প্রথম আমি কোনো রেস্টুরেন্টের কারি এত মজা করে খাইছি। চিকেন কারিটা খুবই টেস্টি ছিল। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান টাইপের রেসিপি ছিল, আমার কাছে ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট বার গেলে আমি শেফের কাছ থেকে এটার রেসিপি জেনে আসবো। আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, সো আমি এটা জেনে আসবো, বাসায় আমি ট্রাই করব। যদিও ইয়াসার বাবা বলছে ওর কাছে ভালো লাগে নাই, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ছিল, আর ও মিষ্টি টাইপের খাবার একদমই পছন্দ করে না ভাত বা রাইসের সাথে। আর এখানে আমার ভাবি ইয়াসাকে মাংস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল। ইয়াসা আবার মাশাল্লাহ নিজের হাত দিয়েই খেতে পারে। আপনারা কিন্তু আমার মেয়েটার জন্য মাশাল্লাহ বলবেন। ওর বয়স মাত্র 27 মাস, বাট মাশাল্লাহ আমার মেয়ে এখন নিজে নিজেই পানি খেতে পারে, নিজে নিজেই হাত দিয়ে খাবার খেতে পারে। ও এবং কি সে নিজে নিজে প্যান্ট পরতেও পারে, খুলতেও পারে। যাই হোক, মজার একটা ব্যাপার শেয়ার করলাম। আর এখানে আমার ভাতিজাকে নিয়ে তার নানি আর তার মা কেউই খেতে পারছিল না, সে কান্না করছিল। আমি আন্টিকে বললাম, আন্টি আমার কাছে দেন, আমার অভ্যাস আছে। আমি আশাকে নিয়ে একদম যেদিন হয়েছে আমার পরের দিন থেকে আমি ওকে কোলে নিয়ে পৃথিবীর সব কাজ করছি, খাওয়া দাওয়া, এমনকি এমন সময় গেছে ওকে আমার কাছে ওয়ার্কারে বসায়া ওয়াশরুমের সামনে আমি গোসলও করেছি। ওই যে একা একা সন্তানকে পেলেছি, এখন আমার কাছে এইসব জিনিস একদম নর্মাল লাগে। যাই হোক, আমার ভাতিজা দেখেন মাশাআল্লাহ সে কি সুন্দর ক্যামেরার দিকে লুক দিচ্ছিলাম, ভিডিওটা এডিট করতে যেয়ে দেখলাম তার সাথে আমি কি সুন্দর কথা বলছি, মাশাআল্লাহ। আর এখানে আমার খাওয়া হয় নাই, যেহেতু ওকে নিয়ে খাইছি, আস্তে আস্তে খাইছি যেন ওর শরীরে না পড়ে। এখানে ওর ফুপার খাওয়া শেষ, ওর ফুপা ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল যেন ও কান্না না করে। সো আমাদের সবারই এখন খাওয়া দাওয়া শেষ। আমরা এসেছি একদম উপরের যে রুফটপ ওইটাতে। ইয়াসের বাবা বলছিল চলো যাই ওইখানে যে দেখি কেমন। আর এটাতে তো আমাদের সবসময় আসা হয়। এখানে ওপেন বারবিকিউ করা হয়েছে। এটার কিন্তু দুইটা রুফটপ, একটা হচ্ছে উপরে, একটা আরেকটা নিচে। আর এখানে ফাইনালি কেক কাটার সময় এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে রিহানের পাপা। রিহান হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন কার নাম। রিহান আমার ছোট্ট ভাইয়ের নাম, অনেকেই জানে, এই জন্য আমার ভাবিকে অনেকে কমেন্ট করে। ও যেহেতু পৃথিবীতে নাই, আমরা চেয়েছি ওর নামটা মানে আমার ভাইয়ের ছেলের থাকুক, তাহলে আমার ছোট ভাইয়ের নামটা ওর মাঝে থেকে যাবে, চাচ্চুর নামটা ভাতিজার মাঝেই থাকুক। আমরা না চাই না কারো স্মৃতি আমাদের জীবন থেকে মুছে যাক। আমার মেয়ের নামটাও যদি পারতাম আমার মায়ের নামে রাখতাম, কিন্তু ওইটা আমি ইচ্ছা করেই রাখিনি। যাই হোক, এখানে হচ্ছে আমার ভাবি ভাইকে কেক খাইয়ে দিল। দেখেন আমার ভাইয়ের কাণ্ড, এত মানে অবুঝ, এখনো এক বাচ্চার বাপ হয়ে গেছে, সে আমার দুধের বাচ্চা তাকে হচ্ছে কেক খাওয়াইতে গেছে। মানে ওর কথা কিছু বলে লাভ নেই, ওর মানে সেন্সই নাই। যাই হোক, এখানে এখন দেখবেন আসল কাহিনী, যে তাদের দুইজনের রোমান্টিক ভিডিও দেখেন না, এগুলোর পিছনেই যে এই কাহিনী। তারা দুজন ভিডিও করতে গেলে ঝগড়া করে, ভিডিও হয় না, তাদের মন মতো হয় না। বিশেষ করে আমার ভাই এত আনরোমান্টিক আর এত শরম পায়, মনে হয় অন্য মানুষের বউর সাথে সে ভিডিও করতেছে, মানে কি বলবো। আর এখান দিয়ে আমার জামাই দেখেন কি রোমান্টিক। আমার ভাবি সবসময় বলে তুমি অন্যের কাছ থেকে শিখো কি রোমান্টিক। আসলে আমার জামাই ভিডিওতে না, বাস্তবেও মানুষটা সে এরকমই রোমান্টিক, অনেক বেশি। সে খালি বাসায় শুধু শুধু গান গাইবে, আমার সাথে নাচবে, আমার সাথে মজা করবে, চুল ধরে টান দিবে, এটা করবে সেটা করবে, মানে ও অনেক রোমান্টিক মাশাআল্লাহ। আমি কিন্তু ছোটবেলা থেকে রোমান্টিক একটা জামাই আল্লাহর কাছে চাইছি, পেয়ে গেছি। আর এই জায়গাটা আমার খুবই ফেভারিট। তো ইয়াসার মামা ইয়াসাকে নিয়ে নেমে যাচ্ছিল, আমরা হচ্ছে এখানে একটু ছবি ভিডিও তুললাম। আর এখানে আমার ভাবি আমাদের একটা সুন্দর ভিডিও করে দিয়েছে ব্লগের জন্য। আজকের ব্লগে আমাকে বেশি বেশি দেখা যাচ্ছে, তাই না? অন্য সব ব্লগে কিন্তু দেখা যায় না। আজকে আমি ইচ্ছা করেই নিজেকে বেশি বেশি নিয়েছি। আমার ভাইয়ের বার্থডে, আমাকে দেখা গেলে না হলো। এখন আমরা চলে যাব। আমার একটুও যেতে ইচ্ছা করতেছিল না। আমি যদি কাপড় নিয়ে আসতাম হয়তো বা থাকতাম, আবার থাকারও মানে ওইরকম স্কোপ নেই, কারণ যেহেতু আমার মানে কালকে অনেকগুলো পার্সেল আছে, অনেক কাজও আছে। কালকে আবার আমার ফ্রেন্ড আসবে, একটু কাজ আছে আমাদের ইম্পর্টেন্ট একটা, এই জন্য। আর ইয়াসার বাবারও একটা দরকারি কাজ আছে, এই জন্য আমরা চলে যাচ্ছিলাম। আর এখানে আমরা সিএনজিতে উঠছি। এখানে ইয়াসার বাবা একটা মিল্ক লেমন নিয়েছে, মানে দুইটা আমাদের জন্য। আর এর ফাঁকে কিন্তু আমি একটু আখের রস খাইছি। তো সিএনজির মধ্যে যা একটা অবস্থা, বাপ মেয়ে ঘুমে শেষ, আর আমি হচ্ছে বসেছিলাম। বাট বিশেষ করে অনেক ঠান্ডা লাগছে, কারণ আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। বাসায় আসার পর ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে বসে পড়ছি ক্রিম বানানোর জন্য। কালকে অনেকগুলো, ওই যে বললাম অর্ডার, সবগুলো কমপ্লিট করতে হবে। ব্লগ দেখছিলাম আর ক্রিম বানাচ্ছিলাম এখানে। আর আমার অবস্থা দেখেন,
আমি হচ্ছে ফেজে থানাকা ফেস প্যাক ইউজ করেছি। এটা কিন্তু খুবই উপকারী একটা প্যাক, যারা নিতে চান স্কিন কেয়ার বাই ছোঁয়া থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। আর আমি এখানে বাই বাই দিচ্ছিলাম, তারপর আপনাদের ভাইয়া হঠাৎ করে বললো একটু ডিম সিদ্ধ করো, ক্ষুধা লেগেছে। আমরা কিন্তু পেট ভরে খাইছি, তাও তার ক্ষুধা লেগে গেছে। তো এই ছিল আজকের ব্লগ।